ঠান্ডা করে চলবেন। আমাকে একটা দিয়েছে শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর অঞ্চলের কোনো উন্নয়ন হয়নি, কিন্তু দুটো মদের দোকান হয়ে গেছে। আপনারা যারা ওই অঞ্চলের মানুষ আছে, লিখিত ভিডিওতে থানাতে জমা করুন, রিসিভ কপি আমাকে দিন। যদি এখানে না বন্ধ করে, ওপরে কোন জায়গায় বলে বন্ধ করা যায় তার চেষ্টা আমরা করব। উন্নয়ন বলছে, উন্নয়ন পৌঁছে গেছে, উন্নয়ন পৌঁছে গেছে, ভালো কথা। আপনারা যারা আছেন এলাকায় বলে নতুন কোন স্কুল হয়েছে, নতুন বুথে বলতে পারবেন? বুথে বুথে লিগাল ইলিগাল মদের দোকান করে দিচ্ছে। মানে মদকে শুধু মাতলামি করো, মদকে হই হই করো, স্কুলে বাচ্চাদের পাঠিও না, এই চেষ্টা তারা করছে। এই ফাঁদে আমরা পা দেব না। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দেওয়ার লড়াই আন্দোলন করব। হসপিটালগুলোকে উন্নত মানের তৈরি করার কথা বলবো। যোগাযোগ ব্যবস্থা, বাসের বেশি ব্যবস্থা দেওয়ার কথা বলবো। কৃষক যাতে উৎপাদিত। হিন্দু মুসলমান লড়াই লাগিয়ে লাভটা কার হবে? কার হবে? হিন্দুর হবে না মুসলমানের হবে? হিন্দু মুসলমানের লাভ হবে না, লস হবে। লাভ হবে কার? আমাদের মতো নেতাদের। আপনি নেতাকে এমএলএ করার জন্য মারপিট করছেন। নেতার মাইনে কত জানেন? হ্যাঁ, এমএলএ এর মাইনে কত জানেন? 1,21,000 টাকা। নতুন শুনছেন মনে হয় না? আমি একটু নতুন নতুন কথা বলি বলে আমার উপরে রাগ। জেনে নেওয়া দরকার নেই আপনাদের? একটা এমএলএ এর মাইনে 1,21,000 টাকা। আপনি মারপিট করছেন, মাথা ফাটাচ্ছেন, কেস খাচ্ছেন, খাইয়ে নেতা বানালেন ওকে। ও 1,21,000 টাকা মাইনে পাচ্ছে, আপনি 21 পয়সাও পাচ্ছেন না, উল্টে 4টে কেস খেয়ে বসে আছেন। ভালো লাগবে যে দল ইচ্ছা করুন, কিন্তু রাজনীতি করার জন্য এই যে আসছিল ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত একসাথে উঠে বসা করে তো মানুষজন, তাহলে মারপিটে জড়িয়ে পড়বে। এইখানকার মানুষ যদি কেউ বিপদে পড়ে, সেই সনাতন কাকা হোক আর আব্দুর রহিম চাচা হোক, আমি কলকাতা থেকে আসতে করতে 3 ঘন্টা টাইম লাগবে। শুভেন্দু অধিকারী মহাশয়ের ওই মেদিনীপুর থেকে আসতে 5 ঘন্টা টাইম লাগবে। অধীর রঞ্জন চৌধুরী সাহেব যদি আসে বহরমপুর থেকে, তাহলে 3 ঘন্টা, ওইদিকে 6 ঘন্টা, প্রায় 9-10 ঘন্টা টাইম লাগবে। আলিমুদ্দিন স্ট্রিট থেকে যদি মোহাম্মদ সেলিম সাহেব আসে, তাও 3 ঘন্টা টাইম লাগবে। তাহলে বিপদে যদি আপনি পড়েন, প্রথম কি আপনাকে বাঁচাতে আসবে ভাই? আপনার পাশের বাড়ির লোকটা। তার সাথে আপনি আমার জন্য লড়াই করছেন কেন? তার সাথে আপনি শুভেন্দু অধিকারীর জন্য লড়াই করছেন কেন? তার সাথে আপনি ফিরহাদ হাকিমের জন্য লড়াই করছেন কেন? তার সাথে আপনি সুমন্ত সরকার কংগ্রেসের নেতার জন্য লড়াই করছেন কেন? আপনার বিপদে আগে যে ঝাঁপিয়ে পড়বে তার সাথে লড়াই করছেন আমাদের মতো নেতার জন্য। একটু মাথায় ঢুকান। আপনাদের শুধু লড়িয়ে দেওয়া হচ্ছে আর ক্ষীর খাচ্ছে ওরা। তাই সময় এসেছে, হিংসার কথা যে বলবে, এবার কি বলবেন? যে এতদিন আমাদের পাবলিককে নিয়ে তোমরা মারামারি হানাহানি করিয়েছো, আর আমরা মারামারি করব না। তোমরা নেতাই নেতাই মারপিট করবে, আমরাও গ্যালারিতে বসে দেখব। হবে তো নাকি? বলছে হিন্দু মুসলমান, হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানদের বিরুদ্ধে অনেক কথা বলছে। যেই বলে তাকে বলবে যে আপনি আগে 4টে মুসলিম নেতাকে বলে না ক্ষমতায় আসলে নাকি তৃণমূলের মুসলিম এমএলএ থেকে চাংতুলা করে বার করে দেবে। বলে এখন তো পার্লামেন্টে দেশের ক্ষমতায় আপনারা আছেন, আগে মুসলিম এমপি গুলোকে বার করে দেন, তাহলে আপনার কথা বিশ্বাস করব। আর আমাদেরকে উত্তেজিত করাচ্ছেন। পাড়ায় আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস করছি, এ নিয়ে কি বলে আপনার এই পছন্দ হচ্ছে না? আপনারা বলুন, এই যে 2 বছর আপনাদের এখানে যে প্রাকৃতিক গাছ ভেঙে যায়, হিন্দুর বাড়িগুলোকে ছাড়তে হবে মুসলমানের। ঠিক একই ভাবে ওই 54 জন 55 জন যদি কে ছিল ওই রাত্রে যে ধরা পড়তে, তাহলে দেখবেন ওই ধরনের বাপি বাবুর কাছের লোক ওই দিন রাত্রে ওই মহিলাটাকে খুন করতে গিয়েছিল, ধরা পড়ে যেত। বুঝতে পেরেছেন? তাহলে এইটা ধরা পড়লে বিজেপির লাভ না লস? আপাতত দৃষ্টিতে আমরা কি বলবো? তৃণমূলের যত লোক ধরা পড়বে বিজেপির তত লাভ। কিন্তু বিজেপির দলের নেতা, কেন্দ্রীয় মন্ত্রীর আন্ডারে থাকা সিবিআই ওই তৃণমূলে ওদেরকে ধরছে না কেন? এইখানেই তো বোঝার ব্যাপার আছে। পাড়ায় পাড়ায় হিন্দু হিন্দু ভাই ভাই করছে, আর পেট্রোল পাম্পের সামনে কিন্তু লিখে দিচ্ছে না যে হিন্দু ছাড়া পেট্রোল বিক্রি নাই। পেট্রোল পাম্প আছে না শুনেছি, ওখানে সবাই কেন, কোনো সমস্যা নেই।
আর ভোট নেওয়ার জন্য পাড়ার হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দাও। আমার এটা বলার কারণ এটাই যে সিবিআই যদি চায় তৃণমূলের নেতার ছেলেপুলেরা তো জড়িয়ে আছে, 54-55 জনকে খুঁজে বার করে তদন্ত করে ওই বেটাগুলোকে শাস্তির ব্যবস্থা করতে, তাহলে তৃণমূলের অনেক নেতা ফাঁসবে। সেটা করছে না কার? শুভেন্দু অধিকারীদের নেতার আন্ডারে থাকা সিবিআই। একটা সামান্য একটা আপনাদের মাথায় একটা স্বাভাবিক প্রশ্ন বলি, আপনারা তো কলকাতার হসপিটালে জানতো নাকি ভাই? আপনাদের এলাকায় ট্রিটমেন্ট হয়? হয় ভাই, বললে বলবেন। ব্লক হসপিটালে হয়? কোথায় আপনারা ট্রিটমেন্ট করতে যান হেভি ট্রিটমেন্ট হলে? হ্যাঁ, কলকাতার কোথায় যান? আরজি কর, চিত্তরঞ্জন, এইসব যান, পিজিআই দিকে যান। আচ্ছা, কোন জায়গায় দেখেছেন কোন একজন ডাক্তার ডিউটি করছে? কোন জায়গায় দেখেছেন এই বড় হসপিটালে? ওই দিন তিলোত্তমার সাথে যে সমস্ত ডক্টর বা নার্সেরা ডিউটি করেছে, আমি বলছি না তাদেরকে অ্যারেস্ট করতে, কিন্তু তাদেরকে তো জিজ্ঞাসাবাদ করতে পারে। কি ঘটনা ঘটেছে একটু বলো। তারা কি বলেছে? বসো বসো বসো। তারা কি বলেছে? তাদের জিজ্ঞাসা করেছে? কোন জায়গা থেকে এড়িয়ে যাওয়া হচ্ছে, বাঁচিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তৃণমূলের নেতাদেরকে, আর বাঁচাচ্ছে কারা? সিবিআইয়ের মতো কিছু কেন্দ্র সরকারের আন্ডারে থাকা সংস্থা বলে আমি মনে করি। আমার ধারণা ভুল প্রমাণ করুক সিবিআই, তাহলে মেনে দেবো। আর পাড়াতে পাড়াতে এসে গল্প শোনাচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুর জন্য লড়াই করব। আরে হিন্দুর জন্য তুমি কতটা লড়াই করবে তার উত্তর আমরা পেয়ে গেছি। কেন এই সুন্দরবন এলাকার মানুষকে, কেন এই পাথর প্রতিমা এলাকার মানুষকে, কেন কাকদ্বীপের মানুষকে, কেন ঢোলার মানুষকে ট্রিটমেন্ট নিতে গেলে কলকাতায় যেতে হবে, এটার জন্য চিৎকার আপনি বিধানসভার মধ্যে একবারও করেননি। আর জোসেফ সিদ্দিকী যে হিন্দু মুসলমান ভাই ভাই করে সবসময় চিৎকার করে, বারবার এই ক্যানিং এর মানুষের জন্য, ঢোলার মানুষের জন্য, পাথর প্রতিমার মানুষের জন্য, হিন্দু মুসলিম নির্বিশেষে বারবার চিৎকার করা হচ্ছে যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকাতে কলকাতার পিজি হসপিটালের মতো, আরজি কর হসপিটালের মতো, চিত্তরঞ্জন হসপিটালের মতো হসপিটাল তৈরি করে দেওয়া হোক। ওদের সাথে তো আমাদের এখানেই তফাৎ। আচ্ছা বলেন, এখানে যদি কোনো মা একটা অসুস্থ হয়, সে হিন্দু হলে কি লোকাল হসপিটালে চিকিৎসা পাবে? বলেন ভাই। আর মুসলমান হলে পাবে না, এরকম ব্যাপার কিছু আছে? হিন্দু মুসলিম নির্বিশেষে সবাইকে নিয়ে যেতে হয় কোথায়? হয় প্রাইভেট হসপিটালে যেতে হয় বেশি টাকা দিয়ে, আর না হলে কলকাতায় ছুটতে হয়। কত কষ্ট ভাই, কষ্ট হয় তো। আর যদি কলকাতার মতো পিজি হসপিটাল, এখান থেকে সুন্দরবন কতটা? এটা সুন্দরবন এলাকার মধ্যেই পড়ছে তো। আচ্ছা বলে, এই যে সুন্দরবন এলাকাতে যদি একটা কলকাতার মতো পিজি হসপিটাল হয়ে যায়, আরজি করের মতো বড় হসপিটাল, চিত্তরঞ্জনের মতো যদি বড় হসপিটাল হয়, আপনাদের দুর্দশা একটু ঘুচবে কি ঘুচবে না? কষ্ট কম হবে না আপনাদের? গ্রামের মানুষ গ্রামেই ট্রিটমেন্ট করতে পারবেন, এলাকাতেই পারবেন। এটা নিয়ে শুভেন্দু বাবু চিৎকার করে না। শুধু চিৎকার কেন করছে? ক্ষমতায় আসবে বলে। যদি বলে এখন ক্ষমতায় নাই কিভাবে করবে, সেটাও বলে যাচ্ছি। যেমন মেডিকেল কলেজগুলো এখানে রাজ্যের এখতিয়ারের মধ্যে আছে, ঠিক একই ধরনের কেন্দ্র সরকার চাইলে এইমস তৈরি করতে পারবে, যেটা কল্যাণীতে এইমস আছে। তাহলে কেন শুভেন্দু বাবুরা এইখানে এই কাকদ্বীপ, সাগর, নামখানা, পাথর প্রতিমা এই সমস্ত এলাকায়, গোসাবা, বাসন্তী তো ওই দিকটা পড়ে যাচ্ছে, তারপরে বলছি এই এলাকায় এইমস কেন তৈরি করে দিচ্ছে না? ওরা গরিব হিন্দু মুসলমানের ভালো চায় না। যে যতই বলুক না কেন, যেমন বলে তৃণমূল মুসলমানদের ভালো চাই মনে হয়, যেমন অসত্য কথা তৃণমূল মুসলমানদের ভালো চাই, যেমন অসত্য কথা ঠিক একই অসত্য কথা বিজেপি হিন্দুদের ভালো চাই। এই দুটো দলই হিন্দু মুসলমানকে বোকা বানাচ্ছে, হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে এরা ক্ষমতায় টিকে থাকতে চাইছে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। পাথর প্রতিমার মানুষকে আওয়াজ তুলতে হবে, ঢোলার মানুষকে আওয়াজ তুলতে হবে, রায়দিঘির মানুষকে আওয়াজ তুলতে হবে, কুলপির মানুষকে আওয়াজ তুলতে হবে, কাকদ্বীপের মানুষকে আওয়াজ তুলতে হবে। এখানে পিজি হসপিটালের মতো হসপিটাল নাও, নাহলে সামনের মতো তোমাকে আমরা পরাজয় করব। যদি আপনারা দায়িত্ব নিয়ে, বলছি সামনে নির্বাচন আসছে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দিন। এখন ভাঙড়ে দেখবেন নতুন নতুন রাস্তা হচ্ছে, ব্রিজ হচ্ছে, বাসে ঘটছে,
লাইট হচ্ছে বিশাল ব্যাপার ভাঙড়ে। কেন বলেন তো? ভাঙড়ের মানুষ জবাব দিয়ে দিয়েছে। 2011 সাল থেকে একটা নতুন রাস্তা হয়নি, ব্রিজ হয়নি। আর এখন যদিও আমার বলা বিধানসভার জন্য ওদের কানে ঢুকিয়ে দিয়েছিলাম, নতুন ব্রিজ হচ্ছে, লাইট লাগাচ্ছে, বিশাল ব্যাপার হচ্ছে ভাঙড়ে। কেন? ভাঙড়ের মানুষ বলেছে তোমাকে আর চাই না, জবাব দিয়েছে বলে ভাঙড়ের মানুষের মন পাওয়ার জন্য এত কিছু করছে। সে ভাঙড়ের মানুষ আবার জবাব দিয়ে দেবে, চিন্তা নেই, ও চিন্তা আমি করি না। তো কিন্তু আপনাদেরও বলছি, আপনারা দেখছেন যে আপনাদের ভোট যখন আমি পাচ্ছি, কেন উন্নয়ন করবো ভাই? আর একবার আপনারা এদের বিরুদ্ধে ভোট দিন। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আপনারা এই সুন্দরবন প্রত্যন্ত এলাকার মানুষেরা এদের বিরুদ্ধে ভোট দিন, দায়িত্ব নিয়ে বলছি। দেখবেন এখানে মেডিকেল কলেজ বানাতে ওরা বাধ্য হবে। ত্রিপক্ষায় ভোট পেয়ে যাচ্ছে, তো ত্রিপক্ষায় ভোট পেয়ে যাচ্ছে, আর কেন উন্নয়ন করব? আর যদি শর্ত দেন, হয় এখানে তুমি পিজি হসপিটাল, আরজি কর, চিত্তরঞ্জনের মধ্যে হসপিটাল বানাও, নাহলে এবারে তোমাকে আমরা ভোট দেবনি। এই শর্ত দিয়ে ভোট করাবেন, দেখবেন বাধ্য হবে ওরা। শর্ত দিয়ে আমাদেরকে ভোটটা করিয়ে নিতে হবে। আর আমি অনুরোধ করব, এলাকায় সম্প্রীতি ঐক্য বজায় রাখার চেষ্টা করবেন। দিনের শেষে ক্ষতি কার হবে ভাই? কটা বাজে গো? আমি বেশিক্ষণ বক্তব্য দেবো না। আর 10 মিনিট বক্তব্য দেবো, কারো অসুবিধা হবে? একটা মোবাইল দাও তো। না আমি চলে যাবো, আমার অনেকদিন, কালকে বিধানসভা আবার বক্তব্য আছে আমার, সেটার প্রস্তুতি নিতে হবে। আমি আর 10 মিনিট বক্তব্য দেবো। যাদের উদ্যোগে আজকের এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে সহযোগিতায় কাশ্মীরের পেহেলগাঁওতে যে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদে, এবং আমাদের রাজ্যে 26,000 চাকরি বাতিল হয়েছে, এই বাতিলের মধ্যে অনেক বৈধ শিক্ষক আছে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল, কোনো টাকা পয়সা ঘুষ না দিয়ে যারা চাকরি পেয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, আমাদের রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দুর্নীতির ফলে বৈধ শিক্ষকগুলোকেও আজকে রাস্তায় বসতে হচ্ছে এই দুর্নীতির প্রতিবাদে, এবং ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের দাবিতে আজকের এই প্রতিবাদ সভা। আমার পূর্বেকার বক্তারা বিভিন্ন বিষয় আপনাদেরকে জানিয়েছে, আমি গুটিকে কথা বলবো, কারণ দীর্ঘক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনেছেন। আমি আর আপনাদের বক্তব্য বেশি দীর্ঘায়িত না করে আপনাদের এনার্জি আমি লস করব না। প্রথমে আসা যাক, কাশ্মীরের পেহেলগাঁওতে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে। আজকে বিধানসভায় এই বিষয়ের উপরে আলোচনা ছিল, রেজুলেশনও পাস হয়েছে, আমাদের সেনাদের বীরত্ব নিয়েও চর্চা হয়েছে। আমরা দেখেছি 22 আগস্ট রাত্রে নয় 22 আগস্ট দিনে কিভাবে জঙ্গি কার্যকলাপের সাথে যারা যুক্ত সমাজ বিরোধী, মানবতা বিরোধীরা এসে আক্রমণ চালিয়েছে, আমাদের নিরস্ত্র নিরহ 26টা নাগরিককে তারা শহীদ করেছে, খুন করেছে। এর জবাবে আমাদের ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে যোগ্য জবাব পাকিস্তানকেও দিয়েছে। তাদের মাটিতে গিয়ে তাদের জঙ্গি কার্যকলাপ যেখানে হয় সেগুলোকে গুড়িয়ে এসেছে। কিন্তু কিছু প্রশ্ন থেকে যায়, প্রশ্ন করতেই হবে, কেন বারবার আমাদের নিরহ নাগরিকগুলো টার্গেট হচ্ছে? কেন, কোন সাহস পাচ্ছে যে পাকিস্তান থেকে বারবার এসে আমাদের দেশে আক্রমণ করছে, আমাদের নাগরিককে শহীদ করে তারা পালাতে পারছে? এই কথা কিন্তু প্রশ্ন থেকে যায়। কারণ আপনারা জানেন, খবরে জানতে পারলাম যে 4-5 জন এসেছে,
এসে খুন করে চলে গিয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন, ওই 4-5 জন যারা এসেছিল তারা এখন কোথায়? তারা এখন কোথায়? তাদেরকে খুঁজে বার করা হচ্ছে না কেন? যারা এসে আমাদের নিরীহ নাগরিকদেরকে খুন করলো, তারা যেখানেই থাকুক না কেন, সে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, আমেরিকা, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তাদেরকে খুঁজে বার করে ভারতবর্ষে নিয়ে এসে দেশের আইন অনুযায়ী তাদের বিচার করে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে 6 মাসের মধ্যে বিচার করে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। এই আওয়াজ আমরা তুলছি। আমরা যারা উপস্থিত হয়েছি, সত্যি দুর্ভাগ্য আমাদের। আমরা 13 দিন শুনেছিলাম শিখ হওয়ার জন্য তাকে খুন করেছে, দলিত হওয়ার জন্য তাকে পিটিয়ে হত্যা করেছে, মুসলিম হওয়ার জন্য পিটিয়ে হত্যা করেছে, আদিবাসী হওয়ার জন্য পিটিয়ে হত্যা করেছে বা খুন হতে হয়েছে। কিন্তু এতদিন আমরা শুনতাম না, শুনিনি যে হিন্দু বেছে বেছে খুন করেছে। সত্যি দুর্ভাগ্য। ওদের সাহস এত কে দিল যে ভারতবর্ষে এসে নাগরিকের ধর্মীয় পরিচয় জেনে আমার নাগরিককে খুন করছে? কিন্তু এই প্রশ্ন কাদেরকে করবো আমরা? দেশ পরিচালনার দায়িত্ব যাদের আছে, সেই মোদীজি, সেই অমিত শাহজি, সেই শুভেন্দু অধিকারীদেরকে প্রশ্ন করতে হবে যে ভারতবর্ষের স্বাধীন ভারতের 75 বছরের ইতিহাসে আমরা একবারও শুনিনি যে জঙ্গিরা এসে হিন্দু ধর্ম থেকে হত্যা করেছে। কিন্তু এই লাস্ট তোমাদের আমলে, মোদীজির আমলে জঙ্গিরা এত সাহস পাচ্ছে কোথায় আমার হিন্দু ভাইকে খুন করছে? এ প্রশ্ন করতে হবে, এদেরকে জিজ্ঞাসা করতে হবে। তোমরা 2014 সালের আগে বলেছিল হিন্দু খাত্রে মেয়ে বলে আমার হিন্দু ভাই তোমরা ভোট নিয়েছো, আর কাশ্মীরে গিয়ে আমার হিন্দু ভাইকে খুন হতে হচ্ছে তোমাদের আমলে। এই জবাবটা তোমাদেরকে আগে দিতে হবে, শুভেন্দু অধিকারীদেরকে আগে দিতে হবে। প্রশ্ন করবেন না? আচ্ছা, যারা এখানে উপস্থিত আছেন বলুন, আমার হিন্দু ভাইগুলোকে যারা খুন করলো তাদেরকে আমরা ছেড়ে দেবো? এই বলুন, ছেড়ে দেবো? আমার হিন্দু মায়ের কপাল থেকে যারা সিঁদুর মুছেছে তাদেরকে কি আমরা ছেড়ে দেবো? কোনদিনের জন্য ছাড়তে পারবো না। তাদের বিরুদ্ধে আমরা লড়াই করবো, সর্বোচ্চ লড়াই করবো। তাদেরকে ফাঁসিতে যতক্ষণ না ঝোলাচ্ছে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে যাব। কি ভাই, সহমত নাকি? এত সাহস পাচ্ছে কোথায়? যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেখানে আসলো, তোমার ধর্ম কি জিজ্ঞাসা করে গুলি করলো, আবার কেটে পড়লো, এটা বিশ্বাস হবে ভাই? কিন্তু এটা ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটেছে। ধর্ম দেখেই মারা হয়েছে, হিন্দু ধর্ম বেছে বেছে মারা হয়েছে। কিন্তু প্রশ্নের জবাবটা কে দেবে? মুর্শিদাবাদে যে ঘটনা ঘটলো, সাম্প্রদায়িক দাঙ্গা হলো, হিন্দু মুসলমান নির্বিশেষে খুন হলো, 13টি যুবক গুলিবিদ্ধ হয়েছে, অনেক বাড়ি ভাঙচুর হয়েছে, অনেক লুটপাট হয়েছে, গরিব হিন্দু মুসলমান আক্রান্ত হয়েছে। এর জবাব দিতে হবে কাকে? রাজ্য সরকারকে। কারণ রাজ্য সরকার এটাকে আটকাতে পারেনি বলে এই ঘটনা মুর্শিদাবাদে ঘটেছে। আর যে কাশ্মীর সেন্ট্রাল হোম মিনিস্ট্রির আন্ডারে থাকে, কাশ্মীরের নিজস্ব পুলিশের কোনো ক্ষমতা নয়, টোটালটাই কন্ট্রোল করে অমিত শাহজি, তার হাতে থাকার পরে যে কাশ্মীরে ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে সব থেকে বেশি যদি সেনা কোনো জায়গায় থাকে সেটা হচ্ছে কাশ্মীর। 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া ফোর্স থাকে, সেখানে কিভাবে বড় বন্দুক নিয়ে এসে মানুষকে গুলি করলো, ধর্ম দেখে চলে গেল? এর ব্যর্থতা কার? এটা কেন্দ্র সরকারকে ব্যর্থতা দায় নিতে হবে। শুধু দেওয়া নয়, গাদ্দার গুলোকে খুঁজে বার করতে হবে যে পাকিস্তান বর্ডার দিয়ে এই প্রায় 300 কিলোমিটার ওদেরকে আসতে সহযোগিতা করলো কোন গাদ্দার? সেই গাদ্দার গুলোকে খুঁজে বার করতে হবে, তাদেরকে ফাঁসিতে চড়াতে হবে। এই আওয়াজ তুলতে হবে যে নিরীহ নাগরিকের উপরে যারা খুন করেছে তাদেরকে যেমন ফাঁসিতে চড়াতে হবে, আর তাদের সহযোগিতাতে তারা কাশ্মীরের পেহেলগাঁওতে এসে পৌঁছালো পাকিস্তান থেকে, সেই গাদ্দার গুলোতে ফাঁসিতে চড়াতে হবে। সহমত নাকি ভাই? যারা সহমত একটা হাত তুলুন তো, যারা সহমত একটা হাত তুলুন, ওদের একটাও ছাড় না পায়। কিন্তু প্রশ্ন এটাই, কে বিচার করবে? যখনই আপনি কথা বলতে যাবেন
তখনই ওদের দেখবেন আর খুঁজে পাওয়া যাবে না। এদিকে বলছে শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই, ভালো কথা, আমি খারাপ বলবো না, কিন্তু আমার প্রশ্ন, আমি আস্তে আস্তে দেখছিলাম আমার অনেক হিন্দু মুসলমান মা বাপের দাঁড়িয়ে ছিল রাস্তায়, আমাকে এখানে অনেকে ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছে আমার হিন্দু মুসলিম মা নির্বিশেষে, তাই তো? এটা আমাদের কাজ, আমাদের ঐতিহ্য, আমাদের বাংলা সম্প্রীতি, দেশের বিউটি এটা। কিন্তু প্রশ্ন আমার এখানে, হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, এখানে যারা আছে তাদের মধ্যে হেভি অংশের মানুষ 100 দিনের কাজ করে তাদের সংসার চলতো তো ভাই, এখন 100 দিনের কাজের বন্ধ, তাহলে সংসারে তাদের অনটন হচ্ছে কি হচ্ছে না? উনি বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু আমাদের এই গ্রামের আমার হিন্দু ভাইটার 100 দিনের কাজ কেন বন্ধ? মুসলমানদেরটা ছেড়ে দাও, প্রশ্ন করতে হবে না ভাই? 100 দিনের কাজের দুর্নীতি কে করেছে? তৃণমূল কংগ্রেস করেছে। 100 দিনের কাজের দুর্নীতি কে করেছে? মমতা ব্যানার্জি দলের লোকেরা করেছে। 100 দিনের কাজের দুর্নীতি কে করেছে? এখানকার এমপি কে? বাপি হালদারের দলের লোকেরা করেছে। আমি ক্যামেরায় বলে যাচ্ছি, পারলে বাপি হালদারকে বলবে আমার বিরুদ্ধে মামলা করতে, সাহেবকে বলবেন, নওশাদ ভাই বলে গেছে। 100 দিনের কাজের দুর্নীতি কে করেছে? এই বাপি হালদারদের সাহেবদের আশেপাশে উঠে বসা লোকেরা। আর এর ভোক্তা কাকে দিতে হচ্ছে? এর কষ্ট কাকে পালন করতে হচ্ছে? আপনার পাড়ার গরিব হিন্দু গরিব মুসলমান বাপ ভাইটাকে। আর শুভেন্দু অধিকারী ডায়লগ দিচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই। আমার প্রশ্ন এখানে, 100 দিনের কাজের যারা কাজ করে, 100 জন যদি কাজ করে, তার মধ্যে 70 জন গরিব হিন্দু মানুষ আর 30 জন গরিব মুসলমান, তাহলে ক্ষতি কাদের বেশি হচ্ছে? এই ফোন এসছে দেখো, ক্ষতি কাদের বেশি হচ্ছে? গরিব হিন্দুদের বেশি হচ্ছে না? 70 জন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। 100 দিনের কাজের যারা দুর্নীতি করলো, ঘাটটা ধরে তাদের তো তিহার জেলে রাখা দরকার ছিল, শুভেন্দু বাবুদের দরকার ছিল। এই বাপি হালদার সাহেবদের আশেপাশে থেকে যারা 100 দিনের কাজের দুর্নীতি করেছে, ঘাড় ধরে তিহার জেলের ভাত খাওয়ানো, আর গরিব মানুষদের জন্য এই পাথর প্রতিমা, এই কাকদ্বীপ, এই ঢোলারহাট, এই দক্ষিণ 24 পরগনার গরিব মানুষরা তারা 100 দিনের কাজ করে তাদের সংসার চালাতো, তাদের নতুন করে কাজ দেওয়ার, সেটা করেছে শুভেন্দু বাবুরা? সেটা করেনি। তাহলে ওরা হিন্দু হিন্দু ভাই ভাই করলো, আমার পাড়ার গরিব হিন্দু ভাইটার জন্য ওরা ভাবে না। ওরা কার জন্য ভাবে একটু শুনবেন আপনারা, এই শুনবেন তো নাকি ভাই? ওরা ভাবে বড়লোক হিন্দুটার জন্য, আদানি আম্বানি বড়লোক তাদের জন্য ভাবে, আপনার আমার পাড়ার গরিবের জন্য ভাবে না। যদি আপনার আমার গরিবের জন্য ভাবতো, তাহলে তৃণমূলের যারা দুর্নীতি করেছে ঘাটটা ধরে তিহার জেলে ভরে রাখতো, আর 100 দিনের কাজের পরিবর্তে 200 দিনের কাজের ব্যবস্থা পশ্চিমবাংলার মানুষের জন্য এই বিজেপি সরকার করে দিত। সেটা কিন্তু করেনি। আমি আপনাদের বলবো, এরা শুধুমাত্র ভোটের জন্য হিন্দু হিন্দু ভাই ভাই করছে, আর ভোট মিটে গেলে কি বললো বুঝতে পেরেছেন তো? আমি বলতে লাগবে নাকি আর? তার একটা উদাহরণ দিচ্ছি। 300 দিন পার হয়ে গেল, আপনার আমার বাড়ির মেয়ে অভয়ার নাম শুনেছেন তো? এই মায়েরা অভয়ার নাম শুনেছেন? তিলোত্তমার নাম শুনেছেন? কে সে? একজন ডক্টর। সে কলকাতা আর.জি. কর হসপিটালে চিকিৎসারত অবস্থায় তাকে খুন করে ধর্ষণ করিয়ে তাকে শ্মশানে দাহ করলো। তার অপরাধটা কি ছিল পরে বলবো, তার আগে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। কিন্তু এখনো আর.জি. করের যে নির্যাতিতা তিলোত্তমা কি সঠিক বিচার পেয়েছে? তার বাবা মা আজও চোখের পানি ফেলছে, তার বাবা মা এখনো ইনসাফের জন্য লড়াই করছে। আর আমার তিলোত্তমা বোন যেখানে আছে সে শান্তিতে থাকুক এ কামনা করি। সে সেখান থেকে বলছি ইনসাফ চাই, ইনসাফ চাই, ইনসাফ চাই। এখনো ইনসাফ মেলেনি, কিন্তু ইনসাফ দেওয়ার দায়িত্ব কার? কোর্টের। আর তাকে সহযোগিতা করার দায়িত্ব তদন্তকারী সংস্থা, যাতে তিলোত্তমা সঠিক বিচার পায়। কলকাতা হাইকোর্ট সিবিআই এর হাতে মামলাটা তুলে দিয়েছিল। ভাই তিলোত্তমার ধর্মীয় পরিচয়টা কি একটু বলবেন? মুসলমান তো নয় নিশ্চিত ভাবে।
আমি হিন্দু ধর্ম থেকে প্রতিবাদ করি না। এই শুভেন্দু বাবুদের কথাতে যারা হিন্দু হিন্দু ভাই ভাই করে লাফালাফি করছেন তাদের উদ্দেশ্যে আমার এই বার্তাটা। তো তিলোত্তমার ধর্মীয় পরিচয় হিন্দু, আর শুভেন্দু বাবু কি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হয়ে তিনি লড়াই করবেন। যাক, এখনো পর্যন্ত তিলোত্তমা 300 দিন হলো বিচার পায়নি। সিবিআই হাতে মামলাটা দিয়েছিল কলকাতা হাইকোর্ট, এই জন্যই মামলাটি দিয়েছিল যাতে সিবিআই সঠিকভাবে তদন্ত করে, তিলোত্তমার যারা খুনি তাদেরকে গ্রেফতার করে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা যাতে হয়, সেই জন্য কলকাতা হাইকোর্ট সিবিআই হাতে মামলাটি তুলে দিয়েছিল। সিবিআই কে পরিচালনা করে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। অমিত শাহজির রাজনৈতিক দলের নাম কি? বিজেপি, যেটা শুভেন্দু অধিকারী করে। তাহলে প্রশ্ন এখানে, সিবিআই হাতে মামলা তুলে দেওয়ার পরে কেন তিলোত্তমা বিচার পেল না? কলকাতা শিয়ালদা কোর্টের জাজের যে রিপোর্ট, সেই রিপোর্টে পুরো সম্পূর্ণ উল্লেখ আছে। কলকাতা পুলিশ যে তদন্ত করেছে, সিবিআই কেসটা দায়িত্ব নেওয়ার পরে একটু আগে পরে করে ওই তদন্তটাই ছাপিয়ে দিয়ে দিয়েছে, তাই নতুন করে তদন্ত করেনি। সিবিআই বলছে যেদিন রাত্রে ওই তিলোত্তমা চেয়ারম্যানকে জানাচ্ছি স্বাগতম স্বাগতম স্বাগতম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের বলছি, মহিলা ফিল্টার থেকে আপনারা পুলিশদেরকে সরিয়ে দেন, মাঝে যারা রাস্তা আছে রাস্তাটা ক্লিয়ার করে দেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবে আমাদের প্রাণপ্রিয় ভাইজান, আমাদের সকলের নয়নের মণি, আপনাদের সামনে বক্তব্য রাখছেন। ভাই, এই সভা ওয়াকফ বিল 2025 বাতিলের দাবিতে আমাদের এই সভা। আপনারা জানেন আমাদের রাজ্যে একটা দল চলছে, যিনি ক্ষমতার মসনদে বসে আছেন, সেই দলটার নাম হচ্ছে চোর তৃণমূল কংগ্রেস। তো সেই দল কি করছে? ওয়াকফ নিয়ে আন্দোলন করতে করতে যারা করতে চাইছে তাদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দিচ্ছে, তাদের হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। শুনে রাখুন, ওয়াকফ নিয়ে আন্দোলন হবে, ওয়াকফ নিয়ে মিছিল হবে, ওয়াকফ নিয়ে গুলিগুলি হবে। যদি আপনি এবং আপনার পুলিশ প্রশাসন আমাদের আইএসএফ কে বাধা দান করেন, আপনারা যে ভাষায় কথা বলেন আমরা আইএসএফ সেই ভাষায় কথা বলতে প্রস্তুত। আপনি জেনে রাখুন, আপনি যেটা জনমানুষে প্রচার করছেন যে ওয়াকফ নিয়ে আন্দোলন করলে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বেঁধে যায়, আপনি হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইডেড করতে চাইছেন। আমরা আইএসএফ কি বলি জানেন? তোমরা যারা লাউ বলো আমরা বলি কদু, তোমরা যারা লাউ বলো আমরা বলি কদু, আমরা যাকে দরবেশ বলি তোমরা বলো সাধু। তো ন্যাচারালি আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমাদের রক্ত সবার লাল। আপনারা ওয়াকফ নিয়ে আন্দোলন করলে ধর্মীয় বিভাজন দেখছেন, ধর্মের বাতাবরণ তৈরি করছেন, আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। অনেক হিন্দু ভাই এখানে আছেন, আমাদের অনেক মানুষ আছে। আমরা আপনাদেরকে বলতে চাই যে এই আন্দোলন হচ্ছে আপনাদের বিরুদ্ধে নয়, কোন একটা ব্যক্তিগত সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। এই আন্দোলন আমাদের সংবিধানের বিরুদ্ধে, আমাদের সংবিধানের মৌলিক অধিকার হরণ হচ্ছে, সেই সংবিধানের বিরুদ্ধে আমাদের লড়াই। যাই হোক, বক্তব্য দেওয়ার অনেক কিছু ছিল, কিন্তু আমার মস্তিষ্ক কাল থেকে একটু অন্যরকম হয়ে গেছে। একটা প্রস্তুতি নিয়ে নেন, 500,000 টাকায় আপনাদেরকে বলবো, আপনারা বিক্রি হবেন না।
তবে আপনারা বুঝতে পারছেন না, নওশাদ সিদ্দিকী 3 লাখ ওয়াকফ সম্পত্তির জন্য, আর আমি আপনার বাড়িতে বসে আছি, ঘরে বসে বসে মোবাইলটা দিচ্ছি, ওয়াকফ সম্পত্তি নিয়ে নওশাদ সিদ্দিকী হচ্ছে। নওশাদ সিদ্দিকী একা কি করবে? যখন সারা পশ্চিমবাংলার যখন এই ওয়াকফ সম্পত্তি দখল হয়ে যাবে, মমতা ব্যানার্জি কেন বললে যারা ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে যারা আন্দোলন করবে তাহলে সবচেয়ে বড় শক্তি হানি হবে? এবার বলার কারণ কি আপনাদেরকে জানতে হবে। কারণ এই রাজ্যে যত ওয়াকফ সম্পত্তি আছে, বেশিরভাগ ওয়াকফ সম্পত্তিটা মমতা ব্যানার্জির দাদা ভাইয়েরা আছে, মমতা ব্যানার্জির চালারা আছে, মমতা ব্যানার্জির গন্ডারা আছে, মমতা ব্যানার্জির ভাইপোর ঘরগুলো আছে ওয়াকফ সম্পত্তিতে। উনি বুঝে গেছে যদি আন্দোলনটা তীব্র আকার ধারণ করে, আর যদি সত্যি সত্যি ওয়াকফের আইনটা যদি বাতিল হয়ে যায়, আমাকে তো এরপরে সঙ্গে সঙ্গে ওয়াকফ সম্পত্তি নেওয়ার জন্য ওয়াকফ করতে চলে আসবে, তখন কি উত্তর দেবে? এই জন্য বিজেপির সঙ্গে কন্ট্যাক্ট করে বিজেপি বলেছে মমতা ব্যানার্জি मोदी वाले भी मानता है बंगाल में क्या हो रहा है, बंगाल में क्या हो रहा है, ये मुसलमान प्रोटेस्ट कर रहा है। ममता बनर्जी तक বলছে দাদা আমি আছি তো, দাদা আমি আছি তো, আপনি ভাবছেন আমি দিচ্ছি দেশ দিলে একটা দেশ সবচেয়ে বড় শক্তি মনে হবে। আর যত সুরেরা সব বাইরে ছিল একদম কুকুরের মতো তারা ভিতরে ঢুকে গেল, আর তাদের টিকি পর্যন্ত আমার খুঁজে পাই। কত লাফালাফি বললে ব্রিগেড করবে, ব্রিগেড করবে, কোন নয় ব্রিগেড আমাকে লিখে দেবে। আর ব্রিগেড করবে আব্বাস সিদ্দিকী। যদি ব্রিগেড করা থাকে তার নাম আব্বাস সিদ্দিকী, তার নাম নওশাদ সিদ্দিকী। এই পশ্চিমবাংলায় কেন এখনো ব্রিগেড টাকা হয়নি, মমতা ব্যানার্জির চোখে চোখে কথা বলবে। বাকি সব গড়ায় বিক্রি হয়ে গেছে, তারা ব্রিগেড না করে টাকাগুলো ছড়া দিলে তারা ছুঁয়ে নিয়েছে। সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা জানুন যে সমস্ত ছেলেরা আছি আমি মুসলমানদের দৌড়ে দিয়ে আপনারা হই হই করে নাচ্ছেন যে আরে আমাদের মাসিয়া এসে গেছে। না, এত সহজ নয়। পশ্চিমবাংলায় রেকর্ড বলছি, বর্তমান সময় শুধু আইএসএফ টা করছি বলে নয়, বর্তমান সময় যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে, নওশাদ সিদ্দিকীর আব্বাস সিদ্দিকীকে ছাড়া কেউ যদি অন্য কাউকে ভুল করে সে সবচেয়ে বড় ভুল করবে। কারণ পত্রিকারে যেটা দেখা যাচ্ছে, যার উপরে ধ্বংস করছি সে বিক্রি হয়ে যাচ্ছে, যার উপরে ধ্বংস করছি সে গাড়িগুলোকে ঢুকে যাচ্ছে, যার উপরে ধ্বংস করছি সে নিখোঁজ হয়ে যাচ্ছে। একমাত্র সেই 2016 সাল থেকে যাকে ধ্বংস করেছি সেই আব্বাস সিদ্দিকী, সেই নওশাদ সিদ্দিকী এখনো পর্যন্ত তারা শিক্ষাকে সুযোগে এখনো পর্যন্ত চোখে চোখে তারা লড়াই করছে। অর্থাৎ ভরসা আর কেউ নয়, ভরসা নওশাদ সিদ্দিকী, ভরসা আব্বাস সিদ্দিকী। এটা আপনারা মনে রাখুন। যাই হোক, আর বক্তব্য পাওয়া না, এগুলো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। আপনি আন্দোলন কেন করা যাবে না? যদি এই প্রশ্ন আজকে আপনারা না করতে পারেন, তাহলে আগামী দিনে আপনার বাচ্চারা আপনাদেরকে বেঈমান বলবে, তখন কিন্তু আইএসএফ আপনাদেরকে বাঁচাতে পারবে না। আমরা আইএসএফ বলছি যে ওয়াকফ বাঁচানোর আন্দোলন, এই আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন নয়। আর বিজেপি যে কথা বলতে চাইছে যে ওয়াকফ বাঁচানোর আন্দোলন এই মুসলমানদের ধর্মীয় আন্দোলন, আমরা এসে বলছি ওয়াকফ বাঁচানোর আন্দোলন মানে এটা হচ্ছে দেশ বাঁচানোর আন্দোলন, এটা ভারতকে বাঁচানোর আন্দোলন, এটা ভারতের সংবিধানকে বাঁচানোর আন্দোলন। কেন বলছি আমরা এই কথা? আমরা বলছি তার কারণ আমাদের দেশের যে সংবিধান রচনা করে গিয়েছিলেন কোন বিজেপির চেলা চামুন্ডা নয়, কোন আরএসএস এর বাচ্চা নয়। আমাদের দেশের সংবিধান যিনি লিখে গিয়েছিলেন তার নাম ডক্টর বাবা সাহেব আম্বেদকর। আমাদের দেশের পিছড়ে বর্গের একজন মানুষ, যাকে এই আজকের বিজেপি আরএসএস এর লোকেরা চায়নি যে তিনি পড়াশোনা করে সমাজের একজন উঁচু মাতা হন, তাকে সর্বভাবে দমিয়ে রাখার চেষ্টা করেছিল এই বিজেপি আরএসএস। কিন্তু ডক্টর বাবা সাহেব আম্বেদকর তার মেধা দিয়ে, তার শ্রম দিয়ে দেশের বিক্রি করে দিয়েছে। তখন আব্বাসের দিকে একেবারে কিছু করতে পারবে না, আর নওশাদের দিকে কিছু করতে পারবে না, আর আমরা মঞ্চ করার সুযোগ পাবো না আপনাদেরকে কিছু বলার। এই সুযোগ আমাদের মানুষ দেবে না। কারণ ফেরাউন যখন শক্তিশালী হয়ে গিয়েছিল, জিও যখন নিজেকে খোদাই দাবি করে নিয়েছিল, যখন ওদের মেয়াদ অনেকদিন হয়ে গেছিল, 2 বছর হয়ে গিয়েছিল, তখন নিজেকে খোদাই দাবি করে দিয়েছিল। এখন মমতা ব্যানার্জি সেই 11 দিন ক্ষমতা থেকে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, এখন মনে হচ্ছি হাওড়ের মতো হয়ে গেছে, আর খুশি টাইপের হয়ে গেছে, যাকে তারা তাকে খাবে। আর 26টা যদি হাতে তুলে দেন না,
আপনাদেরকে আমাদের দলের বিমান মাননীয় আমাদের দলের বিমান মাননীয় মানুষের কণ্ঠস্বর নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ মানুষের কণ্ঠস্বর নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আমি এইটাকে আর ভিডিও এবার বলছি এই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এই ভাঙড় থানার ওসি মেজবাবু যে রাজনীতি করছেন, একটাও যদি আইএসএফ এর কর্মীর লাশ যায় আপনার বাড়িতে চলে যাব আমরা সেই লাশকে নিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে যাব সেই লাশ নিয়ে, আমরা লাশের রাজনীতি করতে দেব না। এটাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শপথ নিয়েছি। 21শে জানুয়ারি আমরা ধর্মতলায় গিয়েছিলাম। আপনারা ভেবেছেন আমাদেরকে একটু ধমকে চমকে আমাদেরকে আপনার তৃণমূলের খাতায় নাম লেখাবেন, অতটা সোজা নয়। মেরুদণ্ড বিক্রি করার জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করতে আসিনি। মেরুদণ্ডকে বিক্রি করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করতে আসিনি। শুনে রাখুন, এখানে আপনাদের চেয়ারম্যান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, আপনাদের বিধায়ক এখানে উপস্থিত আছেন। 88 জনকে আমাদেরকে যেভাবে অত্যাচার করেছেন 42 দিন আমরা মনে রেখেছি, এই বাংলার মানুষও মনে রাখবে। কারণ আপনারা শুনে রাখুন, 21 তারিখে যেদিন আমাদের রাত্রি 10:30টায় গ্রেপ্তার করা হলো, আপনার বিধায়ককে পুলিশ হাজার হাজার পুলিশ যখন টেনে হিচড়ে যখন তার পিছন ভ্যানে তুলছে, আমাদেরকে যখন লালবাজারে নিয়ে যাওয়া হলো, আমাদেরকে রাত্রি 10:30টায় যখন আমাদেরকে গ্রেপ্তার করা হলো, তারপরে কয়েকশো পুলিশ আমাদেরকে এসে কি বলছেন জানেন? বলছেন আপনাদের জামা কাপড় খুলতে হবে। আপনার বিধায়ক নওশাদ সিদ্দিকী বলছে আপনার জামা কাপড় খুলতে হবে, বলছে তেরে নাম ড্রেস পড়তে হবে, যে আলখাল্লা ড্রেস, সামনে কিছুটা অংশ ঢাকা আর পিছনের কিছুটা অংশ ঢাকা, সামনে ঘুরলে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 1999 সালের লোকসভা নির্বাচনে জোট করলেন তৃণমূল বিজেপি। আমরা দেখলাম একদিকে ফুল আর একদিকে পদ্ম ফুল, সম্মান থেকে তপন সিস্টারকে পদ্ম ফুলে জেতালেন তৃণমূল কংগ্রেস। সত্যব্রত মুখার্জিকে পদ্ম ফুল চিনে জেতালেন। নির্বাচন, কলকাতা কর্পোরেশনের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম বিজেপির সঙ্গে জোট তৈরি করলেন। আমরা দেখলাম প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় মেয়র হলেন আর ডেপুটি মেয়র হলেন। বড়বাজার থেকে জিতেছিলেন পদ্মফুলের মীনা দেবী পুরোহিত। আমরা বলতে চাইছি যে তৃণমূল কংগ্রেস এতদিন এনআরসি বলে মুসলমানদের ভয় দেখিয়েছেন, ছি করে ভয় দেখিয়েছেন। আমরা বলতে চাইছি মুসলমানরা আপনার দুধের গাইগুলো জেগেছে। বিজেপি 2025 সালে ওয়াকফ সংশোধনী বিলের নাম করে আমার বাপ জেঠা কাকাদের 300-400 বছরের কবরস্থানে দখল নিতে এসেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আন্দোলন করা যাবে না, এটা আইএসএফ মানবে না, নওশাদ সিদ্দিকী মানবে না, বিশ্বজিৎ। আপনারা গাড়িটা সাইড করে রাখুন, আমাদের নেতৃত্ব ঢুকছে, ব্যবস্থা করে দিন। তাই বন্ধুগণ, আজকের আপনাদের জানিয়ে দিয়ে যাব, যেমন মসজিদের সেক্রেটারি সভাপতি মুসলমান ভাই হয়ে থাকে, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব যেটা করা দরকার নিশ্চয়ই উন্নয়নে নিয়ে তিনি ভাববেন। তারপরে মসজিদ কমিটি তারা ভাববে, কিন্তু মন্দির কমিটিরা ওই রকম ভাবার হবে। কিন্তু এখানে আমাদের বিধায়ক তাই বন্ধুগণ
আজকে এই সভার সামান্য কয়েকজন ক্ষুদ্র আমাদের নেতৃত্ববৃন্দ যে যে সভাটা আয়োজন করেছে, আজকের সেই সভাটা সাফল্য আজকের মা বোনেদের বলবো মঞ্চের আগামী খাসির মাংস ভাত খাওয়ার জন্য নয়, যাদেরকে ভোট দিয়ে আমরা সংসদে পাঠিয়েছি ওই সংসদের যে এসি ঘর আছে সেই এসি ঘরে বসে ঠান্ডা ঘরে বসে ঘুমানোর জন্য নয়। এই মথুরাপুর থেকে বাপি হালদারকে সংসদে পাঠানো হয়েছিল এই কারণে পাঠানো হয়েছিল যাতে কেন্দ্রের মোদী সরকার যখন মুসলমান বিরোধী কোনো আইন আনবে বাপি হালদার তার ভোটটা ওই আইনের বিরুদ্ধে দেবে। যাদবপুরে সায়নী ঘোষকে পাঠানো হয়েছিল যাতে মোদী সরকার যদি কোনো মুসলমান বিরোধী আইন আনে তার বিরুদ্ধে যদি সায়নী ঘোষ বক্তা দেয়, তাই পাঠানো হয়েছিল। প্রত্যেকটা তৃণমূলের সাংসদকে সেই কারণে পাঠানো হয়েছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি দেশ জুড়ে যখন ওয়াক অফ নিয়ে চর্চা হচ্ছে, আন্দোলনের ঢেউ উঠছে, আমাদের রাজ্যে দিদিমণি বলছেন এই ওয়াক অফ নিয়ে আন্দোলন করবি, ব্রিগেড করবি, তোদের পিছনে পুলিশ লেলিয়ে দেবে, মুর্শিদাবাদ করে দেবে, এই ধরনের ধমকি এই ধরনের হুমকি দিচ্ছে। ভেবে দেখুন 1 বছর বাদে নির্বাচন, তৃণমূল কংগ্রেসের এই অঞ্চলের কর্মী আপনাদের যদি কোনো রকম সম্মান থাকে, আপনাদের নিজের জাতির প্রতি সমাজের প্রতি যদি দায়বদ্ধতা থাকে, আর এক মুহূর্ত আপনাদের তৃণমূল কংগ্রেসে থাকার কোনো অধিকার নেই। তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসুন। কিভাবে চলানো যায় সেই কাজে ব্যস্ত। চেয়ারম্যান তোমাকে জানাই সুস্বাগতম, আমার বিধানসভা বিধায়ক তোমাকে জানাই সুস্বাগতম, চেয়ারম্যান তোমাকে জানাই সুস্বাগতম। চেয়ারম্যান তোমাকে জানাই সুস্বাগতম, চেয়ারম্যান তোমাকে জানাই সুস্বাগতম, সিদ্দিকী ভাইজান তোমাকে জানাই সুস্বাগতম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তোমাকে জানাই সুস্বাগতম, চেয়ারম্যান তোমাকে জানাই সুস্বাগতম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তোমাকে জানাই সুস্বাগতম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। সেনার পোশাক পরে গোটা ভারতবর্ষ তথা দেশ বিদেশে বিজ্ঞাপন দিচ্ছে, দেশকে রক্ষা করছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। পরিকল্পনা তৈরির ক্ষেত্রে তার অবদান নিশ্চয়ই আছে, কিন্তু যারা জীবনপাত করে গুলি বোমা বন্দুকের সামনে দাঁড়িয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করছেন এই দেশকে রক্ষা করার জন্য, দেশের মানুষকে রক্ষা করার জন্য, ভালোবাসা ধন্যবাদ তাদেরও প্রাপ্য আছে। সেই ভালোবাসা ধন্যবাদ তাদের প্রাপ্য, সেখানে আমরা দেখতে পাচ্ছি
এই লুটেরা সরকার, লুটেরা রাজনৈতিক দল আমার আপনার মুখ বন্ধ করার জন্য আইনসভার মধ্য থেকে প্রশাসনকে ব্যবহার করে সাধারণ মানুষের কণ্ঠ, কৃষকের কণ্ঠ রাজনীতি ভাইবেন তোমাকে জানাইছি স্বাগতম। এই দেখছে প্রধান জিন্দাবাদ, এই দেখছে প্রধান জিন্দাবাদ, আইএসএফ আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ আইএসএফ জিন্দাবাদ। যাবে